বন্ধুরা, ভারত বাংলাদেশ জুড়ে এমন একটি আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে কোভিড-19 মহামারীর সময় যেমনটি জারি করা হয়েছিল তেমনই একটি দেশব্যাপী লকডাউন হয়তো আবারও আরোপ করা হতে পারে। এরকমই ইঙ্গিত কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। অন্যদিকে ভারত এই পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 48 ঘন্টায় আমেরিকা ও ইসরায়েলের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এতটাই দ্রুত অবনতির দিকে মোড় নিয়েছে যে এটি এখন আর কেবল একটি আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ক্রমশ একটি বৈশ্বিক সংকটের রূপ ধারণ করেছে। এবং এই পরিস্থিতির মাঝে বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে যারা ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা এখন চুপ হয়ে যেতে বাধ্য হচ্ছেন, কারণ ভারত ও রাশিয়া যৌথভাবে এমন এক পদক্ষেপ নিয়েছে যেটা জানলে আপনি ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, সত্যি কি একটি লকডাউন আসন্ন? বিশ্ব কি আবারও এমন কোনো পথের দিকে ধাবিত হচ্ছে যেখানে সব কিছু স্থবির হয়ে পড়বে? বন্ধুরা, এর উত্তরটি কিছুটা জটিল। হয়তো এটি ঠিক সেই ধরনের লকডাউন হবে না, কিন্তু বর্তমানের উদ্বুদ্ধ পরিস্থিতি কোনো অংশেই কম বিপজ্জনক নয়। কারণ এবারের নেপথ্যের কারণ কোনো ভাইরাস নয়, বরং একটি জ্বালানি সংকট। এমন একটি সংকট যা বর্তমানে সমগ্র বিশ্বের গতিকে মন্থর করে দিচ্ছে। বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ উন্মোচিত হচ্ছে, যা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে কেবল নীরব দর্শক হয়ে না থেকে ভারত সক্রিয়ভাবে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। কি কি পদক্ষেপ নিয়েছে এবং কি কি হতে চলেছে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই এই বিষয়টি বিবেচনা করুন। বিশ্বের মোট তেলের প্রায় 20% এবং সেই সাথে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস যে পথ দিয়ে পরিচালিত হয়, হরমুজ প্রণালী, সেই পথটি আজ এক চরম হুমকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সমুদ্র পথে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিমা কোম্পানিগুলো তাদের বিমা সুরক্ষা প্রত্যাহার করে নিচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে পণ্য পরিবহন বা শিপিং কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে, মানে গ্লোবাল সাপ্লাই চেইনের উপর। ফলস্বরূপ সাধারণ মানুষের মনে এখন এমন একটি আশঙ্কা দানা বাঁধছে যে যদি এই পরিস্থিতির কোনো পরিবর্তন না হয় তবে বিভিন্ন দেশ হয়তো বাধ্য হয়ে নিজেদের অর্থনীতির গতি কৃত্রিমভাবে মন্থর করে দিতে বাধ্য হবে। এবার ইউরোপীয় দেশগুলোর দুর্দশার দিকে একবার নজর দিন। ইরাকের তেল উৎপাদন প্রায় 70% হ্রাস পেয়েছে। কাতারের গ্যাস রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইউএই উভয় দেশেরই বেশ কিছু প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঞ্চলে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ 70% পর্যন্ত ব্যাহত হয়েছে এবং দাম 40% থেকে 120% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে মানুষ একে এখনই একটি লকডাউনের চেয়ে ভয়াবহ বলে বর্ণনা করছে। এবার এশিয়ার প্রসঙ্গে আসা যাক। ভারত, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ জ্বালানি চাহিদার জন্য এই দেশগুলো মধ্যপ্রাচ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইতিমধ্যে বেশ কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে গেছে, কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মতো দেশগুলো এখনই রেশনিং ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছে। মূলত এমন একটি পরিস্থিতি ধীরে ধীরে উদ্ভব হচ্ছে যাকে মানুষ এখন ধীর গতির লকডাউন, মানে স্লো লকডাউন হিসেবে অভিহিত করতে শুরু করেছে। ইউরোপের পরিস্থিতিও এর চেয়ে ভিন্ন নয়। সেখানে গ্যাসের দাম 35% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শিল্প কারখানার পরিচালন ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে এবং এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্কবার্তা দিচ্ছে যে বিশ্ব হয়তো উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার এক নতুন অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যদি এই পরিস্থিতি বাস্তবে রূপ নেয় তবে কার্যত এর অর্থ দাঁড়াবে যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এক ধরনের অর্থনৈতিক লকডাউন আরোপিত হয়ে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি আসে তখন যখন প্রথমবারের মতো খোদ গ্যাস ক্ষেত্রগুলোকেই সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
কাতারের এলএনজি প্ল্যান্ট এবং ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের মতো প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলোতে হামলা চালানো হয়। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে উৎপাদন প্রায় 12% ব্যাহত হয়েছে। আর যখনই বিশ্বের বৃহত্তম গ্যাস সরবরাহের উৎসটি কোনো হুমকির মুখে পড়ে, তার নেতিবাচক প্রভাব বিশ্বের প্রতিটি দেশের উপরই অনুভূত হয়। গ্যাসের দাম বেড়ে যায়, বিদ্যুতের মাসুল বৃদ্ধি পায়, সারের খরচ বাড়ে এবং পরিশেষে সাধারণ মানুষের দৈনন্দিন আহারের খরচও বেড়ে যায়। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বজুড়ে 80টির বেশি দেশে পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রতিদিন প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি ব্যারেলের ঘাটতি দেখা দিয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়ও সামনে চলে আসে, আর তা হলো যুক্তরাষ্ট্রের ভূমিকা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা এই সংঘাতে সরাসরি জড়িত নয়, অথচ সেই একই দেশই মধ্যপ্রাচ্যে তাদের ইতিহাসের বৃহত্তম সামরিক সমাবেশ ঘটিয়েছে। ইরানের প্রতি এটি একটি সতর্ক বার্তা এবং ক্রমাগত চাপ বজায় রেখে চলেছে। একদিকে তাদের বক্তব্য ছিল একরকম, আর অন্যদিকে তাদের কার্যকলাপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ঠিক এই কারণেই পুরো বিশ্ব এখন এই পরিস্থিতি নিয়ে আরও গভীর বিভ্রান্তিতে, এবং মানুষ প্রশ্ন তুলছে, বিশ্ব কি আবারও স্থবির হয়ে পড়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে? তবে এই পুরো সংকটের মাঝেই ভারত এমন একটি কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে যা এই খেলার গতিপথ বা সমীকরণকেই বদলে দিতে শুরু করেছে। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যায়, এই সংকটের ঠিক মাঝখানে ভারত যে পদক্ষেপটি গ্রহণ করেছে তা এই ঘটনার গতিপথকেই আমূল পরিবর্তন করে দিয়েছে। এর কারণ হলো, ঠিক এমন এক সময়ে যখন পুরো বিশ্ব জ্বালানি সংকটের সাথে লড়ছে, তখন রাশিয়া ভারতের জন্য সমর্থনের এক প্রধান স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। সেই একই রাশিয়া যারা এতদিন ভারতকে সাশ্রয়ী মূল্যে তেল সরবরাহ করে আসছিল, তারা এখন গ্যাস সরবরাহের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে রাশিয়া তাদের বেশ কয়েকটি বিশাল ট্যাঙ্কার, যা আগে চীন ও অন্যান্য দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেগুলোর গতিপথ ঘুরিয়ে এখন ভারতের দিকে পাঠাতে শুরু করেছে। বন্ধুরা, রাশিয়া কোনো সাধারণ বা নগণ্য শক্তি নয়, বরং বিশ্বের বৃহত্তম গ্যাস ভাণ্ডারের অধিকারী দেশগুলোর তালিকায় তাদের অবস্থান বেশ উপরের দিকেই। এখন এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা ভারতের সাথে তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাইছে। আপনাদের হয়তো মনে আছে যে ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে গ্যাস ক্রয় করত, কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে ভারতের সেই পূর্ব নির্ধারিত চুক্তিগুলো থমকে গিয়েছিল। তবুও রাশিয়া এখন একটি নতুন বিকল্প পথ বা কৌশল উদ্ভাবন করছে, যার মাধ্যমে মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রার ব্যবহার করে বাণিজ্য পরিচালনা করা হবে। আর এই প্রক্রিয়ায় ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, এই গ্যাস কিভাবে ভারতে এসে পৌঁছবে? বন্ধুরা, এর সমাধানের লক্ষ্যে রাশিয়া তাদের আর্কটিক বা সুমেরু অঞ্চলের প্রকল্পগুলোকে কাজে লাগাচ্ছে, যার মাধ্যমে নর্দার্ন রুট হয়ে এশিয়ায় গ্যাস পরিবহন করা সম্ভব। তাছাড়া রাশিয়া তাদের নিজস্ব কিছু শ্যাডো ট্যাঙ্কার ব্যবহার করছে, যেগুলো নিষেধাজ্ঞার আওতার বাইরে থেকে পরিচালিত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ভারতকে এই গ্যাস সরবরাহ করার প্রস্তাব দিয়েছে অত্যন্ত ছাড়কৃত মূল্যে, যা প্রচলিত দামের চেয়ে 15 থেকে 20% কম। ঠিক এই কারণেই ভারতের জন্য এই চুক্তিটি একটি জীবন রেখার চেয়ে কোনো অংশেই কম নয়, বিশেষ করে যখন দেশটি তার গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি করে, আর তা হলো ঠিক সেই একই অঞ্চল। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। যদি সেই অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হয়, তবে তার প্রত্যক্ষ প্রভাব পড়ে ভারতের অর্থনীতি এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উপর। বিশেষ করে সার ও কৃষি খাত এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ সেখানে গ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তবে ভারত এই সংকটকে কেবল একটি হুমকি হিসেবেই দেখেনি, বরং এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে। দেশটি দ্রুত তার সরবরাহকারীদের তালিকা বা উৎসকে বৈচিত্র্যময় করে তুলছে এবং রাশিয়ার পাশাপাশি আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের দেশগুলোর সাথেও নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধি করছে। একই সাথে কোনো নির্দিষ্ট একটি অঞ্চলের উপর নির্ভরতা কমাতে এবং ভবিষ্যতে অনুরূপ সংকট থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ভারত বিকল্প শক্তির উৎসগুলোকে, যেমন কয়লা ও সৌরশক্তি, শক্তিশালী করে তুলছে। আর ঠিক এই কারণেই দেখা যায় যে বিশ্বের অনেক দেশ যখন বর্তমানে আতঙ্কের বশবর্তী হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে,
তখন ভারত এগিয়ে চলেছে একটি সুদূর প্রসারী কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে। ভারত তার জ্বালানি মজবুতকে শক্তিশালী করছে, বিকল্প সরবরাহ পথ তৈরি করছে এবং সময় উপযোগী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যাতে দেশের অভ্যন্তরে কোনো বড় ধরনের সংকট সৃষ্টি না হয়। আর ঠিক এই কারণেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধুরা, এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির প্রসঙ্গে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে মন নেয়, তবে ঠিক কী ঘটবে? এর প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, গ্যাসের মূল্য আকাশচুম্বী হবে, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে, শিল্প খাতের প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়বে। সংক্ষেপে বলতে গেলে এমন একটি পরিস্থিতির উদ্ভব হবে যেখানে কোনো আনুষ্ঠানিক বা সরকারি ঘোষণা ছাড়াই অর্থনীতির গতি স্লথ হয়ে পড়বে। তবু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত পরিস্থিতিকে এমন একটি পর্যায়ে পৌঁছতে না দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে শেষমেশ কোনো অর্থনৈতিক লকডাউনের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে। সব দিক বিবেচনা করলে সামগ্রিক চিত্রটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে পুরো বিশ্ব এখনও সংকটের আবর্তে নিমজ্জিত, বহু দেশের পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে এবং সম্ভাব্য লকডাউনের আশঙ্কা ছড়িয়ে পড়তে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে ইতিমধ্যেই অঘোষিত লকডাউন শুরু হয়ে গেছে। স্কুল কলেজ বন্ধ, অফিস হাফ করে দেয়া হয়েছে। অন্যদিকে এই পুরো পরিস্থিতির গতি প্রকৃতিকে গভীরভাবে অনুধাবন করে ভারত নিজের জন্য একটি নতুন পথের সন্ধান করছে। আর ঠিক এই কারণেই আগামী দিনগুলোতে এই কৌশলটি দেশটিকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। এখন দেখার বিষয় হলো এই সংকট আর কতদিন স্থায়ী হয়, বিশ্ব শেষমেশ কিভাবে এটি থেকে বেরিয়ে আসে এবং ভারত ও বাংলাদেশে আবারও লকডাউনের মতো কোনো পরিস্থিতির উদ্ভব ঘটে কিনা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারত ও রাশিয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।